আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথ টক ফেসবুক পেজে। দর্শক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিবেদিত ডাক্তার আনুকা রায়ের চিকিৎসায় মাতৃত্বে আশার আলো। আজকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমরা তুলে ধরছি, সেটা হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি। অনেকে হয়তোবা ধারণা করতে পারেন যে টেস্ট টিউব বেবি অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে, কিংবা টেস্ট টিউব বেবি কি টেস্ট টিউবের মধ্যে হয় কিনা? বা অনেকে এটাও মনে করেন যে আমি হয়তোবা মানে আরো অনেক বছর চেষ্টা করে তারপরে হয়তোবা টেস্ট টিউব বেবিতে যেতে পারবো। তো এই কিছু মিথ বা ফ্যাক্ট, আমরা যেটাকে বলি যে ভুল ধারণা বা সত্যতা, এটার মধ্যে কিছু গ্যাপ থেকে যায়। এই যে গ্যাপটা আসলে থাকে ডক্টর থেকে আ পেশেন্ট পর্যন্ত। তো ওই জায়গাতে আমরা আসলে কিভাবে এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করে আরেকটু আমাদের সচেতনতা বাড়াতে পারি বা রোগীদেরকে আরেকটু ভালোভাবে ইনফরমেশন গুলা প্রোভাইড করতে পারি। কোন সেন্টারে করা হচ্ছে সেগুলো আরেকটু ভালোভাবে যাতে জানাতে পারি। সেজন্যে আমাদের আয়োজনটি, আজকে আমাদের যে বিষয়টি আমরা রেখেছি সেটা হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি সফলতা বাড়ানোর হার আমরা কিভাবে করে আসলে নিয়ন্ত্রণ করতে পারি। তো সেই জায়গা থেকে আমাদের সাথে আজকে জয়েন করেছেন অত্যন্ত স্বনামধন্য এবং প্রথিতযশা ডাক্তার আনুকা রায়, যিনি চিফ কনসালটেন্ট ড্রিম ফার্টিলিটি কেয়ারে কর্মরত আছেন তার নিজস্ব প্রতিষ্ঠানে, এবং সেখানে তিনি অনেকদিন ধরেই এই সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এবং যারা আইইউআই বা আইভিএফ এর মাধ্যম দিয়ে তার কাছ থেকে সফলতা পেয়েছেন, আপনারা সেই পেজটিতে ভিজিট করলে তাদের সাকসেস রেট গুলো এবং তাদের এক্সপেরিয়েন্স গুলো আপনারা দেখতে পারবেন। এবং সেই সাথে একটা ভালো ফার্টিলিটি সেন্টার যে আসলে কতটা গুরুত্বপূর্ণ এই ইনফার্টিলিটি ট্রিটমেন্টে, আমরা কিন্তু এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আরো ভালোভাবে জানতে পারছি তার কাছ থেকে। ম্যাডামকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। ধন্যবাদ মলি আপনাকেও। ম্যাডাম, আমার ১ম প্রশ্নটা, যে এই যে টেস্ট টিউব নিয়ে যে কিছু মিথ থাকে বা কিছু বিষয় থাকে, যে ভুল ধারণা থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি ভুল ধারণা একজন মানে ডক্টর হিসেবে বা চিকিৎসক হিসেবে আপনার কাছে কি মনে হয় যে কোন বিষয়টাতে আসলে আপনি খুবই অবাক হন যে এই ধরনের ধারণা করছে পেশেন্টরা, যেটা আমাদের জানানো উচিত দর্শকদের বা রোগীদের, যে আসলে বিষয়টা এরকম না? আচ্ছা, ফার্স্টেই আমি এসে বলব, রোগীরা কিন্তু ১ম এই এসে বলে যে, "ম্যাডাম আমাকে টেস্ট টিউব বেবি করে দেন।" হ্যাঁ? হু, হু। টেস্ট টিউব বেবি বলতে কিন্তু সবাই ভাবে মনে হয় একটা টিউবের ভিতরে স্পার্ম এবং ওভাম নিয়ে বাচ্চা তৈরি করা। ব্যাপারটা যে অনেক মানে সফিস্টিকেটেড এবং একটা ল্যাবের ভিতরে স্পার্ম এবং ওভাম নিয়ে করতে হয় এবং ২ জন মানে মেল ফিমেল ২ জন পার্টনারকেই রেডি করতে হয়। হ্যাঁ? এটা কিন্তু অনেক বিষয়ের উপরও ডিপেন্ড করে। হু, যেমন হু। বয়সটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? হু, হু। অনেকে এসে 45 এও বলে বা 44 এ এসে বলে, "ম্যাডাম আইভিএফ করে দেন।" এটা কিন্তু তখন পসিবল হয় না। কারণ তখন কিন্তু এগ বা ডিম থাকে না। হুম? এটা বয়সটা এতই ইম্পোর্টেন্ট ফিমেল পার্টনার এর ক্ষেত্রে যে 35 এর নিচে হলে কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেক ভালো থাকে। হু, এবং হু। 35 এর উপরে গেলে ডিমের কোয়ালিটি এবং কাউন্ট ২ টাই কমতে থাকে। 40 প্লাস হলে তখন কিন্তু খুব দ্রুত ডিক্লাইন করে। হুম? এখন মানে আমরা তার মানে শুধু এখানে আসলে এইজটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। যদি গুরুত্বপূর্ণ। আমরা বলি যে হুম, এইজ যদি কম থাকে এবং সেও যদি মনে হুম, করে যে হুম। আমি অনেকদিন ধরে চেষ্টা করে ফেলেছি, করে তাহলে ফেলেছি। আমাকে আরো চেষ্টা করতে হবে, এরকম না চিন্তা করে তার আগেই যদি একজন ডক্টর শরণাপন্ন হয়, তাহলে হয়তোবা ডক্টর তখন তাকে সাজেস্ট করতে পারে। অ্যাডভাইস করতে পারে। আবার অনেক সময় দেখা যায় মেল পার্টনার এর বয়সটাও কিন্তু ইম্পোর্টেন্ট, হ্যাঁ? হু, হু, 40 হু। প্লাস হয়ে গেলে হু, তখন হু। কিন্তু স্পার্মের কোয়ালিটি যে কমে যায় বা স্পার্মের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তখন কিন্তু যে এমব্রায়োর কোয়ালিটিটাও খারাপ হয়ে যায় এবং মিসক্যারেজ এর সম্ভাবনাও থাকে। এজন্য আমরা শুধু ফিমেল পার্টনার এর এজটা মানে ইম্পোর্টেন্ট বা সবসময় খেয়াল করি। বাট মেল পার্টনার এর ব্যাপারটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আচ্ছা, আরেকটা এখানে জি। জি ম্যাডাম। একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে খাদ্যাভ্যাস বা আমাদের যে লাইফস্টাইল, তারপর হচ্ছে স্পার্ম এবং ওভামের যে কোয়ালিটি, এমব্রায়ো কোয়ালিটি, হ্যাঁ? যে আগের মেডিকেল হিস্ট্রি বা মেডিকেল কোনো ডিসঅর্ডার আছে কিনা, হ্যাঁ? এগুলোও কিন্তু ইম্পোর্টেন্ট। আরেকটা ব্যাপার যেটা আমাদের কিন্তু একটা দক্ষ ফার্টিলিটি ডক্টর এবং একটা ভালো কোয়ালিফাইড মানে কোয়ালিফাইড হু, হু। একটা সেন্টারে কিন্তু আইভিএফ করা করাটা খুবই উচিত। গুরুত্বপূর্ণ। এখানে ম্যাডাম আমার একটা প্রশ্ন থাকে যে আমরা কেন আসলে সবসময়, এখন কিন্তু ব্যাঙের ছাতার মতো যত তত অনেক আইভিএফ সেন্টার খোলা হচ্ছে, এবং আমরা কিন্তু হয়তোবা রোগীদের পর্যন্ত পৌঁছাতে পারি না। অনেক রোগী অনেক ব্যাড এক্সপেরিয়েন্স বা খারাপ অভিজ্ঞতাও তাদের থাকে, যেটা হয়তোবা তুলে ধরা হচ্ছে না। তো সেই জায়গা থেকে আপনার মানে কেন মনে হয় যে আসলে একটা ভালো আইভিএফ সেন্টার, একটা ভালো আইভিএফ সেন্টার আসলে সফলতার হারটাকে অনেক বাড়িয়ে দেয়? এই জিনিসটা আসলে আমরা কেন বলছি?
আচ্ছা, এই যে আইভিএফ টা কিন্তু সবাই মনে করে যে খুব জটিল এবং খুব এক্সপেনসিভ একটা প্রসিডিউর হুম, হুম, এবং আমরা এটা ১ম বার করলেই যে আমাদের বাচ্চা হবে এরকম একটা হুম, চিন্তা হুম, করে কিন্তু সবাই। সবাই। হুম? হুম, হ্যাঁ, এখানে কিন্তু এটা একটা দীর্ঘ একটা প্রসিডিউর এবং সবাই কিন্তু খুবই স্ট্রেসফুল কন্ডিশন এ থাকে। হ্যাঁ? যখন আমাদের কোনো কাপল আসে তখন আমাদের ভালো করে হিস্ট্রি নিয়ে কিছু বেসলাইন টেস্ট করে তারপর তাদেরকে ঠিকমতো রেডি করে এবং কাউন্সেলিং করে তারপর আমাদের এই প্রসিডিউর এ যাওয়া উচিত। যাওয়া হুম? উচিত। এবং অনেকে ধারণা করে যে আমাদের মনে হয় কোনো ফার্টিলিটি সেন্টারে গেলেই মনে হয় আইভিএফ এর কথা বলে দেবে। কিন্তু এখানে কিন্তু প্রতিটা সেন্টারে যারা দক্ষতার সাথে চিকিৎসা দিচ্ছেন, তারা কিন্তু স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্টই করে। ফার্স্ট এ হুম, ওভুলেশন হুম। ইন্ডাকশন তারপরে আইইউআই দেন আইভিএফ করে। হুম, এখানে আমি একটা আ মানে খুব কমনলি যেটা শুনেছি সেটা হচ্ছে যে, অনেক সময় অনেক জায়গাতে যে IVF যারা করে তারা বেশিরভাগই দেখা যায় যে ডক্টররা না করে টেকনিশিয়ানরাই বেশি করে। তো এখানে কি ডক্টরের ইনভলভমেন্ট বা ডক্টরের আ মানে তত্ত্বাবধানে বা তার আ ডেমনস্ট্রেশন টা থাকাটা কি খুবই গুরুত্বপূর্ণ কিনা? মানে সাকসেস রেটটাকে যদি আমরা বাড়াতে চাই? এখানে তো অবশ্যই যেমন হু, হু, ফার্টিলিটি সেন্টার তেমন দক্ষ ডক্টরও দরকার হু, এবং হু, হু, একজন এমব্রায়োলজিস্ট ও খুবই ইম্পোর্টেন্ট এখানে, হু, হু, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার ওটির এনভায়রনমেন্ট বা আপনার ল্যাবের কোয়ালিটি এটার পরে ডিপেন্ড করে। টেকনিশিয়ানরা করলেই যে মানে এখানে যে সাকসেস রেট বাড়বে এমন না। যেকোনো ফার্টিলিটি সেন্টারে যারা দক্ষতার সাথে আইভিএফ করছেন সেখানে অবশ্যই ডক্টররা বিশেষ করে আমাদের সেন্টারে তো আমি সব ব্যাপার মানে পেশেন্ট হু, হু, হিস্ট্রি নেওয়া থেকে শুরু করে আমি নিজেই ডিল করি হু, হু, সবকিছু। হু। হুম? মানে এটা আমার এখানে একটা আসলে স্যাটিসফ্যাকশন এর লেভেলও থাকে যে পেশেন্টকে যদি আমরা হ্যাঁ, যখন অ্যান্সার টা করি যে হ্যাঁ, আপনার এটা হচ্ছে না বা সম্ভব হচ্ছে না, তখন কিন্তু নিজের স্যাটিসফ্যাকশন এর লেভেলটাও থাকে যে হ্যাঁ, আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম পেশেন্টের জন্য। কিন্তু আসলে সেরকম আউটকাম হয়নি। কাউন্সেলিংটা একটা ইম্পোর্টেন্ট ব্যাপার খুবই এখানে। পেশেন্ট ইম্পোর্টেন্ট একটা ডক্টর ব্যাপার। রিলেশনটা যদি হু, খোলামেলা হু, হয় এবং পেশেন্ট যদি জিজ্ঞেস করে, "ম্যাডাম আমার সাকসেস রেট কেমন? পেমেন্ট মানে খরচটা কেমন? এবং হু, হু। ১ম বার হবে কিনা বা নেক্সট টাইম আমি কি করব?" এ এ এগুলো কিন্তু প্রতিটা পেশেন্ট এসে জিজ্ঞেস খুবই করে। গুরুত্বপূর্ণ। খুবই এখানে ইম্পোর্টেন্ট। জি, জি। এখানে ম্যাডাম একটা কথা আপনি বলছিলেন বয়সের কথা। এখন এখানে বয়সটাকে যদি আমরা আসলে আরেকটু স্পেসিফাই করতে চাই যে একটা কাপল হয়তোবা দেখা গেল বিয়ে করেছে অনেক আর্লি এজেই যে ২৩ বছর বয়সে মেয়েটার বিয়ে হয়েছে বা হাসব্যান্ডের বয়স ছিল ২৮ তারা প্রায় ৫-৬ বছর ট্রাই করে ফেলেছে বা ৬-৭ বছর ট্রাই করে ফেলেছে, বাচ্চা হচ্ছে না। তাহলে কি তাদের বয়স তো তখন 33, 35, 6 হলো। যেটা আসলে আমরা তখনও ধরছি যে না নরমাল ভাবেই হতে পারে। কিন্তু তাদেরও কি আসলে IVF সেন্টার বা এগুলোতে আসা উচিত কিনা? মানে তাদেরও কি ইনফার্টিলিটি স্পেশালিস্ট এর কাছে আসা উচিত কিনা? অবশ্যই। আমরা তো বলি যে ১ বছর হু, হু, যদি আমাদের কোনো প্রোটেকশন ছাড়া ইন্টারকোর্স হয়, যদি বাচ্চা না হয় তখন হু, হু। কিন্তু অবশ্যই একটা ফার্টিলিটি ডক্টর দেখাতে হবে। তখন জি, কি জি। তাদের আমাদেরকে অ্যাসেস করতে হবে বেসিক্যালি তাদের নরমালি বাচ্চা হবে কিনা, হুম? আমরা কিন্তু কোনো কাপল যদি আসে তখন অবশ্যই আমরা দেখি তাদের জন্য নরমালি আমরা ওভুলেশন ইনডাকশন দিব না আইইউআই করব নাকি আইভিএফ করব। হু, হু, এবং আইভিএফ করতে গেলেও কিন্তু তাদেরকে আমরা শারীরিক এবং মানসিকভাবে তারা ফিট কিনা এটা দেখে নিই। হুম? হু, হু, আসলেই যে আমরা যদি আইভিএফ লাগে সেটাও কিন্তু যে দ্রুত করা যাবে বা চট করে করা যাবে এমন না। তাদেরকে কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং হিস্ট্রি নেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে মেল বা ফিমেল পার্টনার এর ক্ষেত্রে আমরা বিভিন্ন হিস্ট্রি নিয়ে থাকি। অনেক সময় ফিমেল পার্টনার বলে যে আমার মেনস্ট্রুয়েশনটা ইরেগুলার, অতিরিক্ত ব্লাড যায় মেনস্ট্রুয়েশন এর সময় কম হু, যায়, হু, হরমোনাল সমস্যা আছে, হু, পিসিওএস হু, আছে, হু, এন্ডোমেট্রিওসিস হু। আছে। ডায়াবেটিস আছে, প্রেশার আছে, থাইরয়েড আছে। এইগুলো কিন্তু আবার অনেক সময় দেখা যায় অনেকে বলে আমার ২-৩ বার আইওআই ফেইলড হইছে। হুম? আচ্ছা। এক্ষেত্রে কিন্তু একটা আইভিএফ এর ক্ষেত্রে কিন্তু দেখা যায় সাকসেস রেটটা কমে যায়। হুম? হু, হু, আর আমরা কিছু বেসলাইন টেস্ট করি। যেমন মেলের ক্ষেত্রে যেমন সিমেন এনালাইসিস টা করি। করে দেখি স্পার্মের কোয়ালিটি কাউন্ট ঠিক আছে কিনা। কারণ এটা কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেক অংশে ডিপেন্ড করে স্পার্মের ডিপেন্ড উপরে। করে। এবং মেল আচ্ছা, পার্টনার এর কথা এখানে ম্যাডাম আমি একটু আপনাকে আবার ইন্টারাপ্ট করতে চাচ্ছি। এই যে মানে সিমেন্ট কোয়ালিটিটার উপর ডিপেন্ড করে। কিন্তু দেখা যাচ্ছে কি যে আমরা সবসময় কিন্তু মহিলাকে টার্গেট করি যে তার ওভারি ঠিক আছে কিনা বা সে ঠিক আছে কিনা, তার বয়স ঠিক আছে কিনা। তো এই জায়গা থেকে আরেকটু আমাদেরকে ক্লিয়ার করবেন যে কেন সিমেন্টের কোয়ালিটিটা এখানে ইম্পোর্টেন্ট এবং সেটা যদি না থাকে ঠিকমতো তখন কি আমরা ফার্দার মেজারমেন্ট নিই কিনা? কারণ আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কিন্তু মেয়েদেরকে আসলে বেশি টার্গেট করা হয়। তো সেই জায়গা থেকে যদি আমাদেরকে একটু শেয়ার করেন।
আমরা কিন্তু ইনফার্টিলিটি বলতেই কিন্তু আমরা বুঝি যে ফিমেল পার্টনারের সমস্যা, হুম, হ্যাঁ? হুম, হুম, হুম। ফিমেলকেই আমরা দায়ী করি। সেটা হোক পারিবারিক হোক আর সামাজিক হোক, যেকোনো মানে ইয়ে থেকে মানে কোণ থেকেই আমরা ফিমেলকেই দায়ী করি। হুম, কিন্তু হুম। এটা কিন্তু আইভিএফ যেটা মেইনলি হয় বা ইকসি হয়, এটা কিন্তু মেল পার্টনারের জন্যই হয়ে থাকে। মানে মেল ফ্যাক্টর বা যে স্পার্মের কোয়ালিটি কাউন্ট এগুলোর উপর ডিপেন্ড করে, হুম? স্পার্মের কাউন্ট বা কোয়ালিটি যখন কম থাকে তখনই কিন্তু আমরা আইউআই করি এবং স্পার্মের কাউন্ট কোয়ালিটি যদি একেবারে কম থাকে বা 0 থাকে তখন কিন্তু আমরা ইকসি করি। হ্যাঁ? হুম, হুম। কিন্তু ফিমেল পার্টনারের জন্য আইভিএফ করাটা খুবই কম। দেখা যায় যে অনেক সময় এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমাইসিস থাকে বা মানে গ্রেড 3 বা এ এ এন্ডোমেট্রিওসিস থাকে তখন কিন্তু বা অ্যাডভান্স স্টেজ তখন আমরা আইভিএফ টা করে থাকি। আইভিএফ টা মেইনলি যেটা হয় সেটা কিন্তু মেল পার্টনারের জন্য। যেমন স্পার্মের কাউন্ট যদি খুব কমে যায়, 1 মিলিয়নের কমে যায় বা অনেক সময় অ্যাজোস্পার্মিয়া থাকে, কারো অ্যাস্টেনোজোস্পার্মিয়া বা ট্রাটোজোস্পার্মিয়া হুম, থাকে, হুম। ডিএফআই বেশি থাকে, তখন কিন্তু আইভিএফ বা ইকসি করা হয়। হুম? আবার দেখা যায় আমরা অনেক সময় ফিমেলকে কিন্তু আসলে যে অ্যাসেস করি সেটা হচ্ছে এমআইএস টা করে নিই, এলএস বা এফএসএইচ, থাইরয়েড হরমোন, প্রোল্যাক্টিন হরমোন এগুলা করি। এবং হাসব্যান্ড ওয়াইফ ২ জনকে আমরা বেজলাইন কিছু পরীক্ষা-নিরীক্ষা করি যে ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড আছে কিনা, প্রোল্যাক্টিন হরমোন বেশি কিনা, হ্যাঁ? শারীরিক চেকআপটা করে নিই। কারণ এই সমস্ত মেডিকেল ডিসঅর্ডার থাকলে কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেকটা কমে যায়। অনেকাংশে কমে যায়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কি এই ব্যাপারটা আমরা যেটা শুনেছি যে মেল আ ইনফার্টিলিটি এবং ফিমেল ইনফার্টিলিটি ২ টাকে যদি আমরা মানে অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করতে চাই, তখন অনেক সময় কমেন্টে আসে যে মেল ইনফার্টিলিটিটা কিন্তু ডিল করাটা একটু বেশি কঠিন। মহিলাদের ইনফার্টিলিটিটা আসলে ট্রিটমেন্টটা ইজি ছেলেদের চেয়ে। এইটা কি আসলে সঠিক কিনা? হ্যাঁ, আমাদের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে যে ইনফার্টিলিটি টা আসে মানে হু, হু। বাচ্চা না হওয়ার 70% কজ কিন্তু পিসিওএস বা পলিসিস্টিক হুম, হুম, ওভারি, হুম। হ্যাঁ? যেটা লাইফস্টাইল মডিফিকেশন কিছু ওষুধ, ইনজেকশন এগুলা দিয়েই কিন্তু আমরা ওয়েট কন্ট্রোল করে হুম, হুম। এগুলা কিন্তু আমরা কনসিভ করাটা ইজি হয় এবং তখন কিন্তু ডমিন্যান্ট ফলিকল বা ওভুলেশন হওয়া, মাসিক নিয়মিত হওয়া এগুলো হয়ে যায় হরমোনাল ব্যালেন্সটা হলে। বাট কোন মানে মেল পার্টনার যদি অ্যাজোস্পার্মিয়া থাকে বা সিভিয়ার অলিগোজোস্পার্মিয়া থাকে বা মানে ইয়ে থাকে 1 মিলিয়ন এর নিচে থাকে, হ্যাঁ? হুম, তখন হুম। কিন্তু আইভিএফ, ইকসি এগুলা ছাড়া কোনো উপায় থাকে না। উপায় তখন থাকে না। নরমালি যে ট্রাই করা বা আইওআই করলেও হয় না। তখন কিন্তু বিশেষ করে টেস্ট টিউব বেবি বা ইকসি, বিশেষ করে হু, ইকসি হু। আরো অ্যাডভান্স টেকনিক এর দিকে যেতে হয়। এখানে আমরা একটু যদি আপনি যেহেতু ম্যাডাম এই টার্মটা বলছেন, অনেক সময় দর্শকরা জানতে চেতে পারে। কারণ অনেক ছেলেরাও কিন্তু এখন সচেতন যে বাচ্চা হচ্ছে না তার কারণে সেও কিন্তু সচেতন হয়। ইকসি যে টার্মটা আপনি ইউস করলেন যে ইকসি, এটাতে আসলে আমরা কি করে থাকি? মানে কিভাবে জিনিসটা করি আসলে? ইকসিটা হচ্ছে মানে যখন মেল পার্টনারের স্পার্মের কাউন্ট একেবারে দুর্বল থাকে বা কম থাকে বা স্পার্মিয়া থাকে, হ্যাঁ? অনেক সময় দেখা যাবে স্পার্ম তৈরি হচ্ছে বাট বের হচ্ছে না। এই হুম, সমস্ত হুম। ক্ষেত্রে টেসা-পেশা এগুলার মাধ্যমে স্পার্মটা বের করে সেই স্পার্মের ভিতরে একটু মানে হেলথি যেটা আছে সেই স্পার্মটাকে হুম, হুম। সরাসরি একটা মানে ইনভার্টেড মাইক্রোস্কোপের মাধ্যমে ওভামের ভিতরে ঢুকিয়ে তখন এমব্রায়ো তৈরি করা হয়। সেই এমব্রায়োটা ডে ৫ বা ডে ৩ তে আ ফিমেল পার্টনারকে রেডি করে তখন আ ইউটারাসের ভিতরে ট্রান্সফার করা হয়। এটাই অনেক ইকসি। মানে অনেক ধন্যবাদ। সিভিয়ার মেল সিভিয়ার মেল ফ্যাক্টর যখন থাকে তখন সাধারণত ইকসি করা হয়। এখন কিন্তু আমাদের দেশে অনেক অ্যাডভান্স টেকনিক গুলা এসে পড়ছে ইকসি যেমন ইকসি হুম, তারপর হুম। ডে 5 এমব্রয় আমরা করি। তারপর হচ্ছে এমব্রায়োস্কোপ অনেক জায়গায় আছে যে ভালো কোয়ালিটির এমব্রয়টা মানে হুম, বেছে হুম। নিয়ে ওটা ট্রান্সফার করা হয়। মানে পিজিটি, হ্যাঁ? প্রিন্যাটাল জেনেটিক টেস্টিং। এমব্রয়র ভিতর থেকে টিস্যু নিয়ে কিন্তু দেখা যায় অনেক সময় এটা গুড কোয়ালিটির বা ইউপ্লয়েড এমব্রয় কিনা বা কোনো জেনেটিক ডিজিজ আছে কিনা, হ্যাঁ? তখন কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেক বেড়ে যায়। আবার আরেকটা জিনিস যেটা করে সেটা ইআরএ যেটা বলে, এটা হুম, হুম। করলে এন্ডোমেট্রিয়ামটা রেডি কিনা। অনেক সময় দেখা যাবে ইউপ্লয়েড এমব্রয় আছে বাট এন্ডোমেট্রিয়াম রেডি না। তখন কিন্তু ইমপ্লান্টেশন ফেইলিউর হয়, হ্যাঁ? আবার ফেইলিউর অনেক হতে পারে। সময় আমরা কিন্তু যে সাইকেলে যে ওভাম পিক আপ করে ডিমটা তৈরি করা হয় সেই সাইকেলে না করে ফ্রোজেন এমব্রয় মানে নেক্সট সাইকেলে ফিমেল পার্টনারকে ভালো করে রেডি করে তখন ট্রান্সফার করা হয়। যার জন্য আইভিএফ এর সাকসেস রেটটা অনেক বেড়ে যায়। অনেক ধন্যবাদ ম্যাডাম। এখানে আমরা আরেকটা ব্যাপার যেটা আ মানে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আ মানে IVF এর ক্ষেত্রে আমরা আসলে কতবার চেষ্টা করতে পারি? বা একটা কাপল এর IVF করার জন্য আমরা আসলে কি, কি ফ্যাক্টর গুলো প্রথমত চিন্তা করি? যদি দেখি সেটা ফেল হয়েছে দেন আমরা পরবর্তীতে যাই। এটা একটু আমরা জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর এসে আমরা এই বাকি আলোচনাগুলো করব।
সুপ্রিয় দর্শক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিবেদিত ডাক্তার আনুকা রায়ের চিকিৎসায় সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিবেদিত মাতৃত্বে আশার আলো, যেখানে আমাদের সাথে আজকে আছেন ডক্টর অনুকা রায় এবং অনুষ্ঠানটি আমাদের কাছে নিয়ে এসেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস পাওয়ার্ড বাই কিউ কেয়ার এবং কাইরোলিন। আমরা যাওয়ার আগে কিন্তু পুরুষ বন্ধ্যাত্বর কারণে যে আমরা আইভিএফ কিভাবে করছি, ইকসি কিভাবে করছি এবং একটা ভালো সেন্টার কতটুকু ইম্পর্ট্যান্ট আইভিএফ এর সফলতার জন্য সেটা নিয়ে আলোচনা করেছি এবং বয়সটা যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা নিয়ে আলোচনা করেছি। ম্যাডামের কাছে একটু জানতে চাচ্ছি যে আইভিএফ অনেক সময় অনেকে কিন্তু ১ বার করে, ২ বার করে ফেইল হয়। তো এই ফেইলিউর গুলার কোন বিষয়গুলোতে আসলে আমরা পরবর্তীতে আবার ডিসিশন নিবো করার জন্য? মানে অনেক সময় হয় কি যে একবার করলো আর হলো না। তো না করে বসে থাকলো। তো সেটা কি বসে থাকাটা উচিত হবে কিনা? নাকি পরবর্তী প্রসেস এ যাওয়াটা উচিত হবে? আচ্ছা, মানে আইভিএফ টাই করা হয় কিন্তু একেবারে মানে এআরটি লাস্ট যে হুম, হুম, হুম। স্টেপ আইভিএফ ইকসি, হ্যাঁ? আইভিএফ ইকসি যে করা হয় এরপরে যে বসে থাকলে টাইম পাস বা এজটা আরো অ্যাডভান্স হয়ে যায় বা স্পার্মের কোয়ালিটি আরো কমে যায়, হুম? হুম, হুম। স্পার্ম যদি কম থাকে এটা কিন্তু ডে বাই ডে ডিক্রিজ করতে থাকে। সুতরাং জি। এখানে একবার আইভিএফ করে যে বসে থাকলাম এমন না। আমরা ফার্স্ট বার যদি সাকসেস না হই, সেকেন্ড বা থার্ড টাইম বা ফোর্থ টাইমও করা যাবে। তখন কিন্তু সাকসেস রেট চলে আসে। আইভিএফ টা কিন্তু একটা জটিল এবং দীর্ঘ প্রসেস এবং এখানে কিন্তু একটা ইতিবাচক মনোভাব থাকতে হবে। যে আমরা হুম, হুম। ১ম বার আমরা আইভিএফ করলাম, ফেইলড হলাম। কিন্তু হতাশ হলে চলবে না। আমাদের কিন্তু এখানে ধৈর্যের একটা ব্যাপার আছে, হ্যাঁ? একটা দক্ষ ডক্টর, দক্ষ ফার্টিলিটি সেন্টার সাথে একটু ধৈর্য থাকতে হবে। তাহলে কিন্তু আমাদের টার্গেটে পৌঁছানো সম্ভব। হুম? হুম, আমার হুম। সেন্টারে কিন্তু মেইনলি যেটা আমি কিন্তু সব নিজেই ডিল করি মেটিকুলাসলি দেখি। আইওআই থেকে শুরু করে সবকিছু আমি নিজেই এখানে মানে সবকিছু ডিল করি এবং আমাদের কিন্তু একজন এমব্রায়োলজিস্টও আছেন। উনিও বেশ দক্ষ। আমরা মোটামুটি খুব সুন্দর করে এখানে আইভিএফ টা এবং এটা হ্যান্ডেল করছি। আমাদের এখানে ফুল সেটআপ টা খুব সুন্দর। এখানে ম্যাডাম একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে আম আ অনেকে দেখা যাচ্ছে দেশের বাইরে যাচ্ছেন কিন্তু সাকসেসফুল না হয়ে আবার আসছেন। তখন কি এরকম হয়েছে কি যে আমাদের বাংলাদেশি সেন্টার থেকে আমরা আবার তাকে ট্রিটমেন্ট দিয়ে সন্তান ধারণে সক্ষম করেছি। এরকম হিস্ট্রিও কি আছে কিনা আপনার কাছে বা আপনার অভিজ্ঞতা এরকম আছে কিনা? হ্যাঁ, আগে কিন্তু মানে অধিকাংশ যে ইনফার্টাইল কাপল তাদের একটা টেনডেন্সি ছিলই যে বাইরের দেশে করা, থাইল্যান্ড, ইন্ডিয়া বা অন্যান্য দেশে করা। এখন কিন্তু মানে এই ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের দেশে এখন অনেকগুলা মানে আইভিএফ সেন্টার হয়েছে এবং দক্ষতার সাথে আমাদের স্যাররা, ম্যাডামরা বিভিন্নভাবে কিন্তু বা আমরা এটা হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি এবং অনেক জায়গায় কিন্তু এত হাইলি কোয়ালিফাইড মেশিন আছে যেটা আমি বললাম এমব্রায়োস্কোপ, তারপরে লেজার হেসিং, হ্যাঁ? এরা টেস্ট এগুলা পিজিটি এগুলা কিন্তু আমাদের দেশে আগে হতো না। কিন্তু আমরা এখন এগুলা কিন্তু হচ্ছে বা খুব মানে সাকসেসফুলি করা হচ্ছে এগুলা। এজন্য এখন কিন্তু ওইভাবে বাইরে যেয়ে আইভিএফ করবো বা টেস্ট টিউব নিবো, আমরা থাইল্যান্ড গেলাম, অমুক জায়গায় গেলাম। এই সমস্ত কিন্তু এখন আমাদের দেশে হচ্ছে না। বরঞ্চ বাইরে থেকে ফেইলড হয়ে এসে আমাদের কাছে এখন আসে এবং সেটা আমরা এখন সাকসেসফুলি করতে পারছি। অনেক ধন্যবাদ ম্যাডাম। এখানে আরেকটা বিষয় আমরা যদি জানতে চাই যে একটা আইভিএফ এ আসলে অনেক সময় রোগীর তো আসলে শুধু ফিজিক্যাল প্রিপারেশন না বা তার ইনফার্টিলিটি ট্রিটমেন্টটাই না, তাকে কিন্তু ইকোনমিক্যাল একটা বার্ডেন এর মধ্যে দিয়েও যেতে হয়। যে একটা অ্যামাউন্ট অফ মানি তাকে রাখতে হয়। তো সেক্ষেত্রে যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে একটা অ্যামাউন্ট যদি আমাদেরকে একটা টেন্টেটিভ শেয়ার করা যে কত অ্যামাউন্ট লাগতে পারে এই আইভিএফ এ মানে সাধারণত কত মানে একটা রেঞ্জ যদি আমাদের সাথে শেয়ার করা যায়? আমি এখানে একটা ব্যাপার বলবো, অনেক পেশেন্ট আছে যে মানে অ্যাডভান্স এজ বাট তাদের মানে আইভিএফ টা লাগবে ইন্ডিকেশন এর ভিতরে আছে। তারাও কিন্তু অনেক সময় অনেক জায়গায় বা অনেক ডক্টরের কাছে গিয়ে অনেক টাকা খরচ করে ফেলে। হুম? আরেকবার দেখি, আর ২ বার দেখি, হুম, ৩ হুম। বার দেখি। এভাবে করে কিন্তু প্রচুর টাকা খরচ করে ফেলে। ফার্স্ট এই যদি একটা ভালো কনসালটেশন এ যায়, তার ইন্ডিকেশন যদি থাকে, হুম, তখন হুম। কিন্তু আমাদের দ্রুত ডিসিশন নিতে হবে। হ্যাঁ? যে আইভিএফ বা ইকসি যেটাই করা হোক না কেন। তাহলে আমাদের এক্সট্রা টাকাটা চলে যায় না। তখন আবার চলে এখানে যাবে। আরেকটা ব্যাপার আছে, একেকজনের শরীরটা কিন্তু একেক রকম এবং একেকজনের এজ একেক রকম। এই ক্ষেত্রে হুম, হুম। কিন্তু যে হরমোনাল ইনজেকশন গুলা অনেক সময় ডিপেন্ড করে বা ওষুধগুলা, হ্যাঁ? এটার পরেও হুম। কিন্তু এই যে অ্যামাউন্ট বা আইভিএফ বা ইক্সির অ্যামাউন্টটা ডিপেন্ড করে। কারো ইনজেকশন বা হরমোনের পরিমাণ কম লাগে, কারো বেশি লাগে, হ্যাঁ? এটার ভিতরে ৩ থেকে ৩.৫ লাখ টাকার ভিতরে কিন্তু একটা হয়ে যায়। অ্যামাউন্ট করলে আমরা মোটামুটি সাকসেস হয়ে যাই।
হতে পারে। ম্যাডাম আমি যদি একটু জানতে চাই যেহেতু পলিসিস্টিক ওভারি খুব প্রবলেম একটা এবং এটাতেও দেখা যায় যে ইনফার্টিলিটির প্রবলেম গুলো আস্তে, আস্তে বাড়ছে। তো ডি-কাইরোআইনোসিটোল যেটা বা কাইরোলিন যে মেডিসিন গুলো এগুলো কি আসলে ভালোভাবে কাজ করে? মানে পলিসিস্টিক ওভারির এই ব্লিডিং গুলোকে কি ঠিক করে কিনা বা এই মাসিকটাকে বা ডিমটা ফুটতে সুবিধা করে কিনা বা এই ব্যাপারগুলোতে হেল্প করে কিনা? আচ্ছা, আমাদের যে মানে ইনফার্টিলিটির 70% কিন্তু পিসিওএস। আমার কাছে একজন বর্তমানে একজন রোগী আছে এএমএইচ হু, হু, মানে এন্টি মুলারিয়ান হরমোন 20 মানে হু, হু, অনেক হাই, হ্যাঁ? তার কিন্তু বাচ্চা নাই এবং সে একজন মানে একটা বাচ্চা অ্যাডপ্ট করেছে। সে এখন আমার হু, কাছে চিকিৎসায় আছে। সে মানে 20 কেজি ওয়েট কমিয়েছে। আমরা ওই যে ডিকারিনোসিটাল ওষুধ দিয়েছি ২ বার। হু, হু, ২ বার করে খাচ্ছে এবং হু, অনেকটাই হু। ইমপ্রুভ মেনস্ট্রুয়েশনটা রেগুলার হয়েছে, ওয়েট কমেছে। এখন আমরা তাকে ইনডাকশন দিব। হুম? এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা মানে ডিকারিনোসিটাল যে আমরা ওষুধটা ইউজ করি, এটা পিসিওএস এর জন্য খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আমরা যদি মানে যদি জীবন মানে খাদ্যাভ্যাসটা পরিবর্তন করি, একটু হু, হু, রেগুলার এক্সারসাইজ করি, ওয়েট হু, হু। কন্ট্রোল করি, হ্যাঁ? এভাবে যদি হ্যাবিটটা চেঞ্জ করা হয় এবং এই ওষুধগুলা যদি সাপ্লিমেন্ট গুলা মানে এই ওষুধটা যদি ইউজ করা হয়, তখন কিন্তু ওয়েট কমে যায় এবং মেনস্ট্রুয়েশনটা রেগুলার হয়ে যায়। তখন খুব ইজিলি মানে ডিমগুলা বড় হয়, ওভুলেশন হয়। তখন বাচ্চা হইতে সুবিধা হয় আরকি। এবং এই যে ম্যাডাম কোএনজাইম জাতীয় যে ওষুধগুলো আমরা ইউজ হুম, হুম। করি যেমন এই যে কিউ কেয়ার টাইপের এগুলো হুম, কি হুম। আমাদের সাপ্লিমেন্টে মানে অনেকটাই হেল্প করে কিনা বা আমাদের এই মানে বন্ধ্যাত্বের প্রবলেম গুলোতে একটু বেটারমেন্ট এনে দেয় কিনা? আচ্ছা, আমাদের যে ডক্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু এই সাপ্লিমেন্ট গুলা ইউজ করা উচিত। হুম, কারণ হুম, এই যে ভিটামিন ডি, সি, ই, জিংক, সেলেনিয়াম তারপর হচ্ছে কোএনজাইম Q10 যেগুলা, হ্যাঁ? এগুলা হচ্ছে অবশ্যই ডক্টরের মানে প্রেসক্রিপশন অনুযায়ী বা ইনস্ট্রাকশন অনুযায়ী মানে যদি কেউ ব্যবহার করে বা মানে নিয়মিত গ্রহণ করে, তখন কিন্তু স্পার্ম এবং ওভামের কোয়ালিটিটা বেড়ে যায়। এটাই আমাদের মানে গুড কোয়ালিটির এমব্রায়ো তৈরি করতে হেল্প করে। অনেক, অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আমরা আসলে ২ টা পর্বতে কিন্তু আমরা এবার আলোচনা করেছিলাম যে IUI টা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসিডিউর এবং খুব সুন্দরভাবে করলে কিন্তু সাকসেস রেটটা বাড়ানো সম্ভব এবং শুধুমাত্র দক্ষ চিকিৎসক বা একটা আইডিয়াল পেশেন্ট এর চেয়ে একটা দক্ষ সেন্টার কিন্তু আসলে ইনফার্টিলিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে ওখানের সাকসেস রেটটাকে হয়তোবা আরো বেশি মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। যেভাবে একজন দক্ষ চিকিৎসক বাড়াচ্ছে সেভাবে একজন আইডিয়াল পেশেন্ট যার সবকিছু আইডিয়ালি আসলে সব ঠিক আছে যেটার জন্য ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা সে নিতে পারবে। অন দ্যা আদার হ্যান্ড এ ফার্টিলিটি সেন্টারটাও গুরুত্বপূর্ণ এবং এই ধরনের মেডিসিন যেগুলো আমরা আসলে বলছিলাম যে এই কোএনজাইম বা এই ধরনের ডি-কাইরোসিটল জাতীয় ওষুধগুলো কিন্তু আমাদের সাপ্লিমেন্টেড হিসেবে খুবই ভালো কাজ করে। আমরা একদমই শেষ পর্যায়ে আছি ম্যাডাম যদি আজকের এই বিষয়টি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে শেষ কোনো পরামর্শ থাকে। আচ্ছা। আমি লাস্টলি বলবো যে কোনো ইনফার্টাইল কাপল যদি আমাদের কাছে আসে, তখন কিন্তু তাকে অবশ্যই ফার্স্ট এ আমরা অ্যাসেস করব। মেল ফিমেল ২ জন পার্টনারকে অ্যাসেস করব। অ্যাসেস করে তার ট্রিটমেন্ট যে মানে অ্যাপ্রোপ্রিয়েট যে মেথড অফ ট্রিটমেন্ট, কোন হু, ট্রিটমেন্টে হু। আমরা যাবো। আমরা কি তাকে ওভুলেশন ইন্ডাকশন দিব, না আইইউআই করব, না আইভিএফ, না ইক্সি। এটা ফার্স্ট এ তাদেরকে আমরা অ্যাসেস করে বুঝিয়ে দিব এবং মানে মানসিক এবং শারীরিকভাবে তারা ফিট কিনা এটার হু, জন্য হু। আমরা কিছু বেজলাইন টেস্টও করে ফেলি। আমি আগেই বলেছি এমএইচ, এফএসএইচ, এলএইচ, হ্যাঁ? থাইরয়েড, প্রোল্যাকটিন এগুলা এবং মেডিকেল কোনো ডিসঅর্ডার আছে কিনা এটা দেখব। থাকলে অবশ্যই কিন্তু আমাদের এটা কন্ট্রোল করতে হবে। কারণ এগুলা কিন্তু আইভিএফ এর সাকসেস রেটকে কমিয়ে দেয়। তাহলে আমরা ফার্স্ট এ আসলে আমরা কাপলকে রেডি করব এবং তার মেথড অফ ট্রিটমেন্ট বলে দিব যে আপনার হচ্ছে আইইউআই করেন অথবা আইভিএফ করেন এভাবে যে আসলেই আমরা তাকে আইভিএফ বা ইক্সি তে ঢুকিয়ে দিব এমন না। রোগীদের ধারণা থাকতে হবে যে একটা ফার্টিলিটি সেন্টারে গেলে আমার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা হবে। হুম? ১ম থেকেই আমরা মানে তাকে মেথড অফ ট্রিটমেন্ট টা আমাকে বুঝিয়ে দিতে হবে যে আপনার ইক্সি লাগবে, আপনার এই প্রবলেম। তাহলে তাদের কিন্তু চিকিৎসার যে মানে স্ট্রেসটা এটা কিন্তু কমে যায়। তখন একটা মানে আমাদের ফার্টিলিটি সেন্টারের প্রতি তার একটা ফেইথ থাকবে এবং গেলে বুঝবে যে আসলে আমার ট্রিটমেন্ট মেথডটা এরকম হওয়া উচিত। তাহলে অনেক আমাদের ধন্যবাদ ম্যাডাম। এখানে আসলে আমাদের জন্য যে চেষ্টাটা সেটা হচ্ছে কি যে আ দ আ মানে একটা দক্ষ সেন্টার বা একটা দক্ষ চিকিৎসক সেটা আসলে রোগীদের পর্যন্ত পৌঁছে দেওয়াটা। কারণ অনেকগুলো আসলে আইভিএফ সেন্টার আছে কিন্তু সাকসেসফুলি অনেকে করতে পারছে না। কিন্তু রোগীরা কিন্তু আসলে অনেকে এখন টাকা নিয়েও রেডি থাকে যে আমার একটা বাচ্চা আসলে চাই। এই বাচ্চা চাওয়ার আশাতে তারা কিন্তু অনেক কিছু তাদের সহায় সম্বল বিক্রি করে দিয়েও রেডি থাকে। কিন্তু আমরা যদি একটা ভালো ডক্টর এবং ভালো সেন্টারে যাই আশা করি আসলে
আসলে আমরা অনেকটাই সম্ভাবনা এবং আশার আলো দেখতে পারবো। ম্যাডামকে আমি আজকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে আজকে জয়েন করে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। ধন্যবাদ মলি আপনাকে। থ্যাংক ইউ ম্যাডাম।